আপনি আপনি ভাই শুনতে পাচ্ছেন? জি, দর্শক বিন্দু, আপনাদের দেশে দেশের সাথী, বিশ্ববিদ্যালয় ঢাকা বর্ষবর্ষের অযোগ্য শহর, এতে অযোগ্য শহরকে অযোগ্য করে কি আছে আমাদের পাশাপাশি আহ, আহ, দিন সুরক্ষা, স্বাস্থ্য স্বাস্থ্য সুরক্ষা লিমিটেড শুনছেন? এই সাথী ভাই, আপনার কথা খুব কাটা কাটা আসতেছে। ভালো বোঝা যাচ্ছে না আপনার কথা। সাথী ভাই, কথা বোঝা যাচ্ছে না আপনার। আজকে বিশ্ব পরিবেশ আপনার কোনো কথা বোঝা যাচ্ছে না, কোনো কথা বোঝা যাচ্ছে না। সাথী ভাই, আউট হয়ে যান, আউট হয়ে আবার জয়েন করেন। আউট হয়ে আবার জয়েন করেন। আউট হয়ে আবার জয়েন করেন। আপনার ভিডিও অফ করেন, ভিডিও অফ করে কথা বলেন। ভিডিও অফ করে কথা বলেন, ভিডিও অফ করে কথা বলেন। এখন কথা বলেন, সাথী ভাই, কথা বলেন এখন। জি, বলছি যে আজকে বিশ্ব পরিবেশ দিবসে বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের দিকে ঢাকা শহর বসবাসের অযোগ্য শহর, এই বসবাসের অযোগ্য শহরকে বাসযোগ্য করার জন্য আমাদের কাছে কি উপায় আছে? চারটা নদী রক্ষা আমরা কিভাবে রক্ষা করতে পারি, পাশাপাশি খালগুলো কিভাবে সুরক্ষা করা যায়? কে বলবে? কাকে বলতে বলছেন? হ্যালো। কাকে বলতে বলছেন? আমি বলছি যে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে পরিষ্কার শোনা যাচ্ছে। আমি আমি শহীদুল ইসলাম মিয়া, শহীদুল ইসলাম দুলদুল এবং আলাউদ্দিন মিয়া আছেন। জি, জনাব আলাউদ্দিন মিয়া, আপনি মিউটে আছেন, মিউটটা ক্লিয়ার করে নেন। সুরক্ষা স্বাস্থ্য লিমিটেডে আপনি মিউটে আছেন, মিউটটা ক্লিয়ার করে নেন। মিউটে আছেন, আপনি মিউটে আছেন, মিউটটা ক্লিয়ার করে নেন, মিউটটা। জি, আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? আপনি মিউটে আছেন, মিউটে। আপনি মিউটে আছেন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? কি রে ভাই? জি, আসসালামু আলাইকুম।
এমডি জাহিদুল ইসলাম, আপনি মিউটে আছেন, মিউটটা ক্লিয়ার করে নিন। জি, শহীদুল ইসলাম, আপনি জনাব প্রফেসর শরীফ আব্দুল্লাহ সাকি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন সাকি ভাই? জি জি, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে বিশ্ব পরিবেশ দিবস। আপনি আলাউদ্দিন ভাইকে একটু মিউটটা ক্লিয়ার করে নিতে বলেন। আলাউদ্দিন ভাই আছেন, আলাউদ্দিন ভাইকে বলেন যে আলাউদ্দিন ভাই আপনি মিউটটা ক্লিয়ার করে নিন। এবং আপনি আজকে বিশ্ব পরিবেশ দিবসে ঢাকা বসবাসের অযোগ্য, এই অযোগ্য নগরীকে কিভাবে বাসযোগ্য করা যায়, 4টা নদী সংরক্ষণ করা, 14টা 14টা বা আপনার খাল সংরক্ষণ করা, নদী খাল এবং আপনার এই যে আমাদের যে উদ্যান আছে এগুলো যদি যথাযথ সংরক্ষণ না করি, ঢাকা বসবাস 3 নম্বর অযোগ্য শহর, এই শহরকে কিভাবে যোগ্য করা যায়? প্রফেসর শরীফ আব্দুল্লাহ সাকি, মানবাধিকার ব্যক্তিত্ব, পরিবেশবিদ, এ বিষয়ে আপনার বক্তব্য উপস্থাপন করুন। অসংখ্য ধন্যবাদ। আসলে বলেন, আপনার বক্তব্য আমাদের উপস্থাপন করুন। আজকে 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 হলো বিশ্ব পরিবেশ দিবস, এবং আমাদের আজকে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী পরিবেশ দিবসে ওনার সুন্দর বক্তব্য রেখেছেন, এবং উনি যাবার সময় একটা ছেলে গাড়ি মানে রাস্তার মধ্যে একটা ময়লা আবর্জনা ফেলতে চেয়েছিলেন। উনি বলতে, যদি আমি পারতাম আমি বলতাম যে এই ময়লাটা ডাস্টবিনে ফেলানো হোক। উনি এরকম আগ্রহ প্রকাশ করলেন, এটা সত্যি প্রশংসার দাবিদার। আমরা চাই একটি সুন্দর জি পরিবেশ দিবসের মাধ্যমে এই বনায়নকে রক্ষা করার জন্য প্রত্যেকে একটি গাছ লাগান। এবং আমরা এই বর্ষাকালে এখন আজকে যে প্রচুর বৃষ্টি, এই বিশ্ব পরিবেশ দিবসে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই দিবস উদযাপন করার জন্য। এবং যারা অতিথি হিসেবে আছেন সবার প্রতি আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। যেহেতু জি বাংলাদেশ হুম আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা এই সুন্দর বাংলাদেশ, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের প্রত্যেকেরই উচিত একটি করে গাছ লাগানো। এই একটি করে যদি আমরা প্রত্যেক মানুষ 18 কোটি গাছ লাগাই, তাহলে আমরা 18 কোটি মানুষ 18 কোটি গাছ হয়ে যাবে। তখন আমাদের পরিবেশের ভারসাম্য থাকবে না। আজকে দেখেন, ঢাকাকে যদি আমরা ডিসেন্ট্রালাইজ না করি, চাকরির ক্ষেত্রে, শিল্পনগরী, ব্যবসা বাণিজ্য, এগুলা পরিবেশবিদরা অনেক আগে থেকেই চেষ্টা করে যাচ্ছে। তো আমরাও চাই এই পরিবেশকে রক্ষা করার জন্য, একটি সুন্দর ঢাকা উপহার দেওয়ার জন্য। এবং এই ঢাকাকে যদি আমরা পরিবেশ রক্ষায়, যে বিভিন্ন খাল খনন, নদী নালাগুলো বন্ধ হয়ে যাচ্ছে পরিবেশ পরিবেশের কারণে, এবং আমাদের যেরকম দেখেন সবগুলা নদী খাল ভরাট হয়ে যাচ্ছে। আমরা যদি এই জি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি চেষ্টা করে যাচ্ছেন খাল খনন কর্মসূচি শুরু করার জন্য, এবং উনি কাজ শুরু করছেন। এটা এখন যেহেতু ড্রেজিং এর মাধ্যমে, এবং বিভিন্ন এখন তো অত্যাধুনিক যুগ, এই অত্যাধুনিক যুগে যদি আমরা নদী খনন করি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য
যারা পরিবেশবিদরা না আছেন কিন্তু তারা জি প্রফেসর ডক্টর শরীফ ভাই, পরিবেশ দিবস হুম, আসলে মিছিল হয়, মিটিং হয়, সেমিনার হয়, কিন্তু আপনি প্রথম ঢাকার যে চারটা নদী, বুড়িগঙ্গা, কালীগঙ্গা, হ্যাঁ, শীতলক্ষ্যা, আপনার তুরাগ, চারটা নদী মৃত। এবং আপনি যদি নদী যদি মরে যায়, সভ্যতা মরে যায়। আমরা নদী, এই নদী দিয়ে নতুন করে সরকার সংস্কার করার পদক্ষেপ নিচ্ছেন। এবং আপনার 31টা খালের মধ্যে 14টা খাল আছে। খাল যদি পুনরুদ্ধার না করা যায়, এই নদীগুলো যদি সংস্কার করে এই পরিবেশগত দিক থেকে নদীকে পরিবেশের ভারসাম্য করা না যায়, তা ঢাকা তো বসবাসের 3 নম্বর অযোগ্য শহর। এই অযোগ্য শহরের লিস্টে পড়ে গেছে ঢাকা। তো সেক্ষেত্রে সরকারের কি উপায় এবং জনগণের জনসচেতনতা কি কি কার্যকরী কথাগুলো বলুন। 3টা নদী তো সংস্কার জনগণ করার আমাদের সময় হ্যাঁ দাবি, এবং সেক্ষেত্রে বুড়িগঙ্গা সংস্কার করার জন্য সরকার একটা পদক্ষেপ নিচ্ছেন। এই নদী রক্ষা কিভাবে করা যায়, নদী সংস্কার করা যায় কিভাবে, খাল কিভাবে রক্ষা করা যায়, 14টা খালের অস্তিত্ব এখন আছে। আপনি স্ক্রিনের দিকে সামনে সোজায় কথা বলুন, জি, স্ট্রেট তাকিয়ে না কথা বলুন, বলেন। না আমি বলতেছি এই দেশকে সবুজ সবুজ বসতি করার জন্য আমাদের যে প্রধানমন্ত্রী যে বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ মেলা উদ্বোধন করেছেন, আমরা চাই এই বাংলাদেশকে একটি সবুজ বসতি হিসেবে গড়ে তুলতে সহযোগিতা চেয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, এবং উনি বৃক্ষরোপণ কর্মসূচি সংরক্ষণের মাধ্যমে আহ, এবং এই সুন্দর, যাতে আমরা বাংলাদেশকে একটি সুন্দর মানবিক বাংলাদেশে উপহার করতে পারি, তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছে। এখন দেখেন, গত বৃহস্পতিবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষ মেলা উদ্বোধন করেছেন 2026 আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা চাই এই যে খাল, এদেশের যে খালগুলি আছে, খালগুলিকে রক্ষা করার জন্য, এবং আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যদি দেশপ্রেম জাগ্রত হয় এবং দেশের নদী বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে, আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন ছাদ বাগান, নগর বনায়ন এবং GIS ভিত্তিতে বৃক্ষরোপণ, নদী ও তার জালের খালের দুই পাশে সবুজায়ন এবং ইকোট্যুরিজম অর্থনীতির নতুন ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে পারে বলে আশা করছেন। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ, নদী ভাঙ্গন এবং লবণাক্ত আমাদের কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি এবং সর্বোপরি জনজীবনের প্রতিদিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এই বাস্তবতাকে বর্তমান সরকার পরিবেশকে আলাদা করার কোনো খাত নয়, কিন্তু জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করেছেন। সরকার লক্ষ্য করছে যে সবুজ সরকারের পাশাপাশি আমাদের এলাকায় যারা আছেন লোকাল প্রতিনিধি, মন্ত্রী, MP এবং DC, SP, ওরা যদি এই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, যেমন অবৈধ যে খালগুলো দখল হয়েছে, এগুলোকে রক্ষা করার জন্য আমাদের যে ভূমি কর্মকর্তা আছেন ওনার কাছে কিন্তু সব লিস্ট আছে প্রত্যেক জেলা ওয়াইজ। তারা কিন্তু এগুলি জানে কোনগুলো সরকারের খাস জমি। এই খাস জমিগুলো 100 বছরের জন্য লিজ দেওয়া আছে। লিজগুলো বন্ধ করে গাছ লাগিয়ে পরিবেশ সুরক্ষার জন্য, নদীগুলাকে রক্ষা করার জন্য আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এবং 64 ডিস্ট্রিক্টের DC এবং অ্যাসিলেন্টরা যদি একত্রিত হয়ে এবং আমাদের রাজনৈতিক নেতারা যদি একত্রিত হয়ে কাজ করেন, আমার বিশ্বাস এই সুন্দর পরিবেশকে আমরা রক্ষা করতে পারবো বলে আমার। আপনি শুধু সরকারের উপর বলছেন কেন? জনগণ আপনার খাল ভরাট করে ফেলায়, জনগণ খাল দখল করে, জনগণ যদি খাল দখল করে, জনগণ যদি নদী ভয়াবহ দূষণ করে, এই শিল্পায়নের ফলে দূষণ হচ্ছে, নৌযানের ফলে দূষণ হচ্ছে, আপনার ডাস্ট ড্রপ করা হচ্ছে। এই যে জনতার পাবলিকের শিল্পায়নে অতিমাত্রায় শিল্পায়ন হচ্ছে, অতিমাত্রায় নৌযান চলছে, অতিমাত্রায় নদী দূষণ করা হচ্ছে। তো জনগণ যদি সচেতন না হয় পরিবেশের জায়গা থেকে, জনগণ যদি নদী রক্ষা না করে, জনগণ যদি খাল রক্ষা না করে, সরকার এসে খনন করে দিয়ে গেলেন, কিন্তু জনগণ যদি দখল করে, জনগণ যদি সেটা ভয়াবহ দূষণ করে, তা সরকার কতক্ষণ রক্ষা করবে বলেন? এটাই তো বললাম, আমি তো সে কথাটাই বললাম। আমাদের প্রত্যেকটা এলাকার DC, SP, প্রত্যেক ডিস্ট্রিক্টে যদি DC, SP এবং MP গুলা যদি তারা পরিবেশ রক্ষার জন্য জনগণকে হ্যাঁ, অ্যাওয়ারনেস মূলক কাজ করে,
এবং তারা হ্যাঁ, বৃক্ষরোপণের জন্য যে কাজটা আমাদের প্রধানমন্ত্রী করেছেন, যে বিশ্ব হ্যাঁ, পরিবেশ দিবস উপলক্ষে যে অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন, আমরা অ্যাপ্রিসিয়েট করব এবং ভালো হ্যাঁ, কাজের প্রশংসা করতে হবে। যারা ভালো কাজ করবে তাদেরকে আমাদের আলোকিত করতে হবে। সেইভাবে যদি আমাদের দেশের এমপিরা, যেমন প্রত্যেকটা 300 আসনের যে এমপি আছেন, তারা কিন্তু তাদের নিজ নিজ এলাকায় এই সবুজ বসতি হিসেবে গড়ে তোলার জন্য তারা কাজ করতে জি। পারে। তো আমরা আমাদের স্ব জায়গা থেকে জনগণকে অ্যাওয়ারনেস করতে হবে, সকল শিল্পপতি, ব্যবসায়ী এবং আপনি কবি, সাহিত্যিক, আপনি সাংবাদিক ওটা আমি সবাইকেই। আলোচনা আমরা গঠনতান্ত্রিক আলোচনা ঢাকা মানে আপনার শব্দ দূষণে 1 নম্বর পৃথিবীতে, বায়ু দূষণে 1 নম্বর, এবং ঢাকা সমস্ত দূষণে 1 নম্বর। আপনি শব্দ দূষণ যদি কমাতে চান তাহলে ফিটনেস বিন গাড়িগুলো তো রাস্তায় অ্যাক্সিডেন্ট চলে, হাজার হাজার ফিটনেস বিন গাড়ি চলে। এই ফিটনেস বিন গাড়ি কি বন্ধ করা তো জরুরি প্রয়োজন, বলেন? হ্যাঁ, তা তো, এটা তো অবশ্যই, এটা তো হাজার বিআরটি এই হাজার গাড়ি কাজটা ফিটনেস করতেছে। বিন চলে ঢাকায়। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমাদের তো আমাদের যারা সরকার কর্তৃপক্ষ, সে বাহাদুররা তো, কথাটাই বললাম। আমি সরকারকে বাহাদুর বলো, তারেক সে ব্যক্তিগত সৎ দেশপ্রেমিক, সেটা ভিন্ন কথা। কিন্তু একজন ব্যক্তি দেশপ্রেমিক হলো 19 কোটি মানুষ ভয়াবহ আপনার দুর্নীতিবাজ, মানে আপনার মানে বিশেষ করে দেশের প্রতি দায়িত্বহীন নাগরিক, অসচেতন নাগরিক, দায়িত্ববোধ কারো কিছু নাই। কেউ কিছু মানে আপনার পরিবেশ রক্ষা করবেন না, নদী রক্ষা করবেন না, খাল রক্ষা করবেন না, ফিটনেস বিন গাড়ি ফিটনেস ফিটনেস বিন গাড়ি চালাবেন। নাগরিক যদি কোনো সহযোগিতা না করে সরকারকে, নাগরিকরা যদি খাল দখল না করে, নাগরিক যদি খাল ভরাট না করে, নাগরিকরা নদী দূষণ না করে, নাগরিক সচেতনতার তো নাম্বার 1 প্রধান দায়িত্ব, বলেন? না, এটা তো আমাদের বলা, সে কথা তো বললাম, আমাদের দেশের জনগণকে আসলে নাগরিকদেরকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে, প্রত্যেকটা মানুষকে বুঝাতে হবে যে দেশের ভারসাম্য রক্ষা হুম, করার জন্য গাছ লাগাতে হবে। এই যেমন ছাদ বাগানের কথা বললাম, হুম। এবং বিভিন্ন এই যে খাল খননের কথা বললাম, এবং নদীর পাড়ে আপনি এই যে হাজার যে, হাজার ফিটনেস বিন গাড়ি একটা রাজধানী শহরে কেন চলবে বলেন, বছরের বছর? এই ব্যাপারে কথা বলেন। এটা তো বল, ফিটনেস বিন গাড়িগুলাকে বন্ধ করে দিলেই তো হয়ে যায়। এগুলোর জন্য তো আবার আমাদের হ্যাঁ, আমলারা আছে, আমলারা তাদেরকে পারমিশন দিচ্ছে, এবং আমলাদের তদবিরের কারণে তো তারা এই গাড়িগুলো চালাতে পারতেছে। যদি এই মানে কঠোর আইন প্রয়োগ করা হয়, একটা ফিটনেস বিহীন গাড়ি চলবে না। যদি আগামীকাল মনে করেন ঢাকার ডিসি যদি নির্দেশ দিয়ে দেয়, উত্তর এবং দক্ষিণের মেয়র, ডিসি যদি তারা নির্দেশ দিয়ে দেয় যে আমাদের দেশে আর চলবে না, তখন ফিটনেস গাড়িগুলো চলবে না, সব সব বন্ধ হয়ে যাবে। পারি না, এটা মানুষ সদিচ্ছার অভাব। আমাদের দেশের মধ্যে মানুষ বিবেক জাগ্রত করতে হবে, ভালো কাজ করতে হবে, তবেই আমাদের জীবনের সফলতা এবং দেশকে সুন্দর একটি মানবিক বাংলাদেশ উপহার দেওয়া যাবে। পরিবেশ রক্ষা করার জন্য আমরা যদি কাজ করি, আমাদের সবাই কাজ করতে হবে, এই তেলবাজি বন্ধ করে হ্যাঁ। আমাদের কাজ তো সবাই স্ব আপনার জায়গা কাজ থেকে। শুধু সরকারের দায়িত্ব কি কাজ করা, নাগরিকের দায়িত্ব কর্তব্য নাই? তো নাগরিকদের সচেতন হওয়া, সে কথা তো বললাম আপনাকে, যে প্রত্যেকটা নাগরিকেরও উচিত, আমাদের যত হুম, ব্যবসায়ীরা আছেন, সাংবাদিক, কবি, হুম। সংগঠক, সবাই যদি যার যার স্ব জায়গা থেকে ভালো কাজগুলাকে উৎসাহ দেয় এবং খারাপ কাজগুলা বর্জন করার জন্য নির্দেশ দেয়, অবশ্যই এদেশের মানুষ, আপনি আমরা বাঙালিরা তো আপনি সবই পারি। বসবাসের অযোগ্য শহরে আপনি আমি বাস করছেন, আমি কি সুস্থ থাকার মতো আমরা এখানে বাতাস পাচ্ছি, সুস্থ থাকার মতো আমরা পরিবেশ পাচ্ছি, সুস্থ থাকার মতো খাবার পাচ্ছি, শুদ্ধ পানি পাচ্ছি, আমরা কি সুস্থ থাকার মতো কোনো উপাদান উপকরণ পাচ্ছি ঢাকা শহরে, বলুন? না, তার জন্যই তো আমাদের পরিবেশকে ডেভেলপ করতে হবে, এবং এই হ্যাঁ, শব্দ দূষণ, ফিটনেস বিহীন গাড়ি, এগুলি বন্ধ করতে হবে। যেমন অটো রিক্সা, যেমন সারা ঢাকা শহরে অনেক অটো রিক্সা যদি ট্যাক্স ধরাই দেয়, প্রত্যেকটা অটো রিক্সার জন্য যদি 2,000 বা 3,000 টাকা প্রতি ইয়ারলি ট্যাক্স ধরাই দেয়, দেখবেন যে হাজার হাজার কোটি টাকার রাজস্ব কালেকশন হবে, এবং দেশের মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারবে, এবং সবগুলা জিনিস সুন্দরভাবে চলবে বলে আমার মনে হয় আর কি। তা আমাদের সদিচ্ছার অভাব, আমাদের দেশের মানুষের বিবেক জাগ্রত করতে হবে, ভালো কাজকে উৎসাহ দিতে হবে। আমাদের সরকারে যারা আছেন স্বাধীনতার তাদেরকে। 55 বছর পরে প্রফেসর শরীফ আব্দুল্লাহ সাকি একটা গাড়ি 30 বছর কেন একটা রাস্তায় চলবে? 30 বছর পরে কেন চলবে? 30 বছর তো গাড়ি 35 বছর চলার কেন একটা গাড়ি ট্রান্সপোর্ট রাস্তায় চলে বাংলাদেশে? স্বাধীনতা পরিবর্তন কি এটাই যে চল্লিশ না, বছর না, ধরে এটাই একটা তো মানে পরিবর্তন, না, ভাঙাচোরা গাড়ি পরিবর্তন, চলবে রাস্তায়? এটাই তো আমাদের মানে যারা। আপনার জি, আমি আপনার কাছে আসছি যে আমি 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 আপনার বিশেষ করে জি, জনাব আলাউদ্দিন মিয়া, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আলাউদ্দিন ভাইকে একটু ভিডিওটা ক্লিয়ার করে নিতে বলুন তো ভাই।
জাহিদুল ইসলাম, আমরা আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে জনাব পাচ্ছি ভাই, জাহিদুল ইসলাম, আপনি ভিডিওটা ক্লিয়ার করে নিন। জাহিদুল ইসলাম, শুনতে পাচ্ছি। আচ্ছা আমি বলছি, স্বাধীনতার 54 পরে ফিটনেসবিহীন হাজার হাজার গাড়ি কেন একটা রাজধানী শহরে চলে? খালগুলো 14টি খাল এখন আছে, এই খাল রক্ষা করা সরকার এবং জনগণের কতটুকু জরুরি দায়িত্ব? ঢাকা শহর যেহেতু বসবাসের 3 নম্বর অযোগ্য শহর, এই যে অযোগ্য শহরে আমি আপনি তো স্বাস্থ্যগত দিক থেকে আমরা নিরাপত্তার জায়গা নেই। সেক্ষেত্রে খাল নদীগুলো, 4টা নদী জরুরি সংস্কার করা, 14টি খাল সংস্কার করে এটা খালকে ওয়াটার চ্যানেলে পরিণত করা, এটা কি সময় জরুরি দাবি? জনাব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মহাসচিব সদ্য অবশ্যই অ্যাডভোকেট অবশ্যই, জাহিদুল এটা ইসলাম, এটা এই শুনেন। বিষয়ে আপনার অবজারভেশন। শরীফ সাকিব ভাই থাকুন, আমরা প্রোগ্রামটা করি, হ্যাঁ থাকুন, আরো কথা আছে। জনাব জাহিদুল ইসলাম, আজকে 55 বছর পরে ঢাকা কেন বসবাসের অযোগ্য শহর? এখানে ফিটনেসবিহীন হাজার হাজার গাড়ি, 14টা খাল, 31টা খালের মধ্যে 14টা খালে পরিণত হয়েছে, সেটা রক্ষা করার জরুরি প্রয়োজন। পাশাপাশি নদী, 4টা নদী সংস্কার করা, এটা কি একান্ত জরুরি প্রয়োজন বাংলাদেশের ঢাকা শহরকে রক্ষা করার জন্য? জনাব জাহিদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আজকের বিশ্ব পরিবেশ দিবসে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করার জন্য আপনি ভিডিওটা ক্লিক করে নেন, তাহলে আপনি ছবি পিকচার চলে আসবে। করছি জি জনাব জাহিদুল ভাই। ছাত্র নজরুল ইসলাম ভাইয়ের প্রতি। হ্যাঁ, এরপরে আমরা আজকে যে প্রোগ্রামের আয়োজন আচ্ছা আপনার করা হয়েছে, বক্তব্য স্থান করেন, এই বলেন। হ্যাঁ। প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকাকে আমরা বর্তমানে পরিবেশের অনুকূলে হয়ে গেছি, অর্থাৎ পরিবেশ বান্ধব শহর ঢাকা নেই। এই পরিবেশ যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে সরকার যেমন কাজ করবেন, সরকারের কাজের উপর, একজনের কাজের উপরে ডিপেন্ড করে এই দেশ, এই শহর, এই রাজধানী ঢাকাকে কখনো পরিবেশ বান্ধব করা যাবে না। পরিবেশ বান্ধব করতে হলে সমগ্র বাংলাদেশের নাগরিকদের অধিকার, নাগরিকদের সংরক্ষণ, নাগরিকত্বের যে দায়িত্ববোধ, সে জায়গাটা আমাদের আসতে হবে। যেমন স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশের যে গাড়িগুলো রোড পারমিট নিয়েছেন, সে গাড়িগুলো অদ্যাবধি পর্যন্ত চলতেছেন, কিন্তু তার একটাই কারণ, এক হচ্ছে আমলাতন্ত্রের জটিলতা, দুই হচ্ছে রাজনৈতিক প্রভাব বিস্তার। যেমন আমাদের দেশে আমরা আমার ছোটবেলায় আমি দেখেছি ঢাকায় সদরঘাটে বাহাদুর শাহ পরিবহন গাড়ি চলতো, সেই আমল থেকে অদ্যাবধি পর্যন্ত সেই বাহাদুর শাহ পরিবহন গাড়ি আছেন। যেমনি তারা গাড়ি তৈরি করেছিলেন, সেই তৈরির গাড়ি আজকে 40 বছর পরেও রাস্তায় চলতেছে, কিন্তু সেই চলার কারণটাই হচ্ছে বাংলাদেশের প্রশাসন এবং রাজনৈতিক প্রভাব বিস্তার, মুদ্রার এপিট ওপিটের মতো। যেমন অতীতে আগের সরকারও তারা ক্ষমতার অপব্যবহার করে এই গাড়িগুলোকে রাস্তায় চালাচ্ছেন, এবং বর্তমানে সরকার পরিবর্তিত হওয়ার পর মানুষ পাশাপাশি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার একজন উত্তরের মেয়র আনিসুল হক সাহেব ঢাকা শহরকে দুটো কোম্পানির ম্যানেজমেন্ট আনার পরিকল্পনা নিয়েছিলেন। উত্তরে একটা কোম্পানি থাকবে, দক্ষিণে একটা, একই নামে সেই পরিবহন থাকবে এবং অত্যন্ত আধুনিক গাড়ি, মানে উপযোগী আধুনিক পরিবেশ সম্মত গাড়ি থাকবে। সেই জায়গাতে যদি সরকার আসতে পারেন, দক্ষিণ এবং উত্তরে দুটো কোম্পানির ম্যানেজমেন্টের টোটাল এই ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টকে দেওয়া এবং পরিবেশ বান্ধব গাড়ি, এ বিষয়ে যে একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা বাস্তবায়ন কি সময় জরুরি প্রয়োজন? জনাব জাহিদুল ইসলাম। জনাব আনিসুল হক, প্রয়াত মেয়র আনিসুল হক সাহেব যে পরিবেশ বান্ধব করার জন্য যে প্রকল্পগুলো হাতে নিয়েছিল, সেই প্রকল্পগুলো যদি বাস্তবায়ন হতে, তাহলে আজকে আমরা অন্তত 60 আপের মতো পরিবেশ বান্ধবের মধ্যে আমরা আসতে পারতাম, কিন্তু সেটা আমাদের সময়ের দাবি, যে আমরা এখনই পাবো। এর আগে প্রফেসর ডক্টর সাকিব ভাই যে কথাটা বলেছিলেন, যে অটো পারমিট দিলে বা ট্যাক্স দিলে আমরা অবাধে যাতায়াত করতে পারবো, সেই ক্ষেত্রে আমার ভিন্ন মত পোষণ আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে জন্ম হয়েছে যেটা, সেটা আর মৃত্যু হয় নাই। যে গাড়ি একবার রাস্তায় বের হচ্ছে, সোজা মোবাইলের থেকে দিকে অ্যাঙ্গেল করে, সোজা অ্যাঙ্গেলে থেকে কথা বলেন। জি বলেন, কন্টিনিউ করেন। একবার যেটা ওপেন হয়, সেটা আর বন্ধ হয় না। এই অটো গাড়িগুলো বাংলাদেশের পরিবেশ বান্ধব বা জনগণের কল্যাণে কাজ বয়ে আনবে। তার আগে কাজ হচ্ছে, এই গাড়িগুলো যারা ড্রাইভ করবে তাদের বাধ্যতামূলক ড্রাইভিং দরকার, লাইসেন্স দরকার। এই গাড়িগুলা মহাসড়ক ব্যতীত রাস্তায়, মহাসড়কে বা সাইড রাস্তায়
যাতায়াত করে। এই ধরনের কোনো বিধান মেনে এই গাড়িগুলোর উপর যদি কর ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে তাহলে জনগণেরও কর আসবে এবং সরকার বাহাদুর থেকে বড় অঙ্কের একটা রাজস্ব পাবে। সেক্ষেত্রে অন্য একটা ম্যাটারও হবে যে আমাদের দেশে এই অটো গাড়ি এখন অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে চার্জিং হচ্ছে, যার কারণে আমাদের বাংলাদেশে বর্তমানে হয়তো আমরা রাজধানীতে বিদ্যুৎ এখন মোটামুটি পাচ্ছি, রাজধানীর বাইরে বিদ্যুৎ আসে কখন এটা তারা সন্দিহানে আছেন। কিন্তু এই অবৈধ সংযোগকে যদি বন্ধ করে নিয়মের মধ্যে আনতে পারে তাহলে সরকার উপকৃত হবে, জনগণ উপকৃত হবে। আচ্ছা, পাশাপাশি আমি আপনার সাথে আলোচনা আসছে, আরো তথ্য আছে। একটা রাজধানী শহরে 80টি বস্তি থাকে। একটা রাজধানী শহরে 75 লক্ষ মানুষ বস্তিতে বসবাস করবে কেন? মানে এটা হচ্ছে আপনার 3 ভাগের 1 ভাগ শহর, 1 ভাগ মানুষের ঢাকা বস্তিবাসীদের শহর হয় একটা আমাদের রাজধানী ঢাকা শহর। শহরে আমরা যারা এই বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে বাস করি তারা হ্যাঁ প্রতি সেকেন্ডই মৃত্যুর ঝুঁকি নিয়ে বাস করি। তার কারণ হচ্ছে হ্যাঁ, এই ঢাকা কারণ শহরে বস্তির কারণে জাহিদুল ইসলাম, এই- বস্তিতে কিন্তু আমি বলতেছি ভাই, দুর্বৃত্ত, এটাই আসতেছি, সন্ত্রাসী, অর্থাৎ এই ঢাকা দুর্বৃত্ত, শহরের প্রাণ মাদকাসক্ত, কেন্দ্রে মাদক যে সিন্ডিকেট, ভালো মাদকের জায়গাগুলো সিন্ডিকেট থাকে, সেই সন্ত্রাসী থাকে, জায়গাগুলো দুর্বৃত্ত থাকে। একটা নাগরিক সব শহরে 3 কোটির মধ্যে যদি প্রায় 1 কোটি মানুষ বস্তিবাসী এই ভবঘুরে ভাসমান এই অনিরাপদ জনগোষ্ঠী থাকে, অনিরাপদ জনগোষ্ঠী থাকলে যারা নিরাপদ থাকতে পারবে চান তারা কি থাকতে পারবেন বলেন? আমাদের ঢাকায় এখন এই বস্তির মানুষের অবাধ যাতায়াতের কারণে মাদক এবং কিশোর গ্যাং এবং সন্ত্রাসী হামলার ব্যাপক অরণ্য ছড়িয়ে গেছে। আমরা যদি বাংলাদেশের সরকার বাহাদুর এবং যারা ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা এবং বিদেশ থেকে অর্থায়নের মাধ্যমে এই হ্যাঁ, বস্তিগুলোকে একটি আবাসন প্রকল্পে রূপান্তরিত করে এদেরকে বসবাসের উপযোগী করে দেওয়া হতো, তাহলে আমরা পরিবেশের মধ্যে ফিরে আসতে পারতাম। তার কারণ হচ্ছে ওয়াটার স্যানিটেশনের যে অপব্যবস্থা বাংলাদেশের রাজধানীতে চলছেন সেটা একমাত্র এই বস্তির ভিতরেই চলেছেন। আর এই বস্তির কারণেই আমাদের মাদক অ্যাডিক্টেড, কিশোর গ্যাং এবং সন্ত্রাসীর অবাধ অরণ্য বেড়ে যাচ্ছে। আমি সকল লেখক, সাহিত্যিক, গবেষক এবং প্রশাসনের দিকে বিনীতভাবে অনুরোধ জানাবো যাতে আমরা এই ঢাকা শহরে বাসযোগ্য শহর গড়ে তুলতে পারি। এই মর্মে যেমন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যানজট নিরসনের জন্য ঢাকার 2টি বাস স্ট্যান্ড অর্থাৎ মহাখালী এবং সায়েদাবাদকে অন্য স্থানান্তর করার জন্য একটি আলোচনায় আসছেন। এই আলোচনার আগেই যেন আমাদের এই বস্তিবাসীকে একটা আবাসনের মাধ্যমে কোনো ভবন নির্মাণের তাদেরকে ব্যবস্থা করে দিয়ে এই উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করা যায়, এটা আমাদের সময়ের দাবি। জি, আপনি থাকুন জাহিদুল ইসলাম। পাশাপাশি একটা রাজধানী শহর পুরা শহর জুড়েই কেন হকার ব্যবস্থাপনা থাকে রাস্তার উপরে? আপনার যদি ভাই বন্ধ হকার হয়ে যাবে। যুক্ত পুরো শহরটা থাকে ভাই তাহলে সময় মার্কেটের শেষ। সামনে মার্কেট, আমরা যখন গুলিস্তানে হেঁটে যাই একটা রাস্তায় তিনটা স্পেসে হকারদের অবস্থান থাকে। একটা রাজধানী শহর কি হকারদের রাজধানী শহর থাকে, না একটা গোছালো পরিপাটি মার্কেটের ব্যবস্থাপনা থাকবে, আপনার অফিসিয়াল ব্যবস্থাপনা, মার্কেট ব্যবস্থাপনা এবং সাটা পরিকল্পিত সাজানোটা নগরী থাকার এই ধরনের এলো পাতাড়ি হকার যুক্ত রাজধানী শহর পৃথিবীর